দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনা রাতানিয়া। অর্থের অভাবে থমকে আছে জুলাই আগস্ট আন্দোলনে গুলিতে আহত জামালপুরের বাচ্চু মিয়ার চিকিৎসা। পাননি তেমন সহায়তা। উন্নত চিকিৎসা তো দূরে থাক, টাকা পয়সার অভাবে দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এখন মানবেতর জীবন কাটছে তার। থমকে গেছে জীবন, দুটি স্ট্রেচারই এখন সম্বল বাচ্চু মিয়ার। গত বছর ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষ চলাকালে রামপুরা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চু। এ সময় পুলিশের এলোপাথারি গুলির মুখে পড়েন তিনি। বাম পায়ের হাঁটু ভেদ করে বের হয়ে যায় একটি গুলি। জুলাই ১৯ তারিখে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। ওই যে পুলিশের গুলা এ পাশ দিয়ে লাগে ওই পাশ দিয়ে বাইরে পড়েছিল। ৬ মাস ধরে ঢাকা গুলি খাইয়া বাড়িতে আইছে, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, চিকিৎসা করতে পারে না। হের মাও ঢাকা বাসায় বাসায় চিকিৎসা করছে। মাকে নিয়ে ঢাকার রামপুরায় থাকতেন বাচ্চু মিয়া, কাজ করতেন গার্মেন্টসে। কিন্তু আহত হওয়ার পর আর কাজে ফিরতে পারেননি বাচ্চু, বরং অর্থাভাবে চিকিৎসা চালাতে না পেরে জামালপুরে ফিরতে হয় তাকে। ঢাকায় মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কিছুদিন চিকিৎসা চালান বাচ্চুর মা, কিন্তু ব্যয়বহুল হওয়ায় এখন সেটাও বন্ধ। চিকিৎসকরা জানিয়েছেন বাচ্চুর পুরোপুরি সুস্থ হতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, কিন্তু সেই ব্যয়বহনের সামর্থ্য নেই তাদের। ডাক্তারে কইছে অনেক টাকা পয়সা লাগবে, অনেক ধৈর্য ধরন লাগবে, চিকিৎসা হইতে অনেক দেরি হইব। ওরে চিকিৎসা করার মতন আমাদের অতটুকু সামর্থ্য নাই। আমার শাশুড়ি যতটুকু পারছিল অতটুকু চিকিৎসা করাইছে, কিন্তু এখন পারতাছি না। আমি এখন পঙ্গু হয়ে মানে আর কি বাড়িতে আছি, ঠিক আছে। আমার এখন বর্তমান এই সরকারের কাছে আমি আবেদন জানাই আমাকে পুরো চিকিৎসা করে আমার পায়ের। আজকে যারা বাচ্চুদের মতো দেশের জন্য লড়াই করে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তাদের প্রতি আসলে বর্তমান সরকারের কোনো অবদানই দেখতে পারতেছি না, কারণ তারা এখনও অসহায় হয়ে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে। তাই আমার একটাই দাবি যে সরকার যেন তাদের এই অসহায়দের, পঙ্গুদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে ভালো চিকিৎসা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে অসহায় বাচ্চুকে। উনি ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। পরবর্তীতে আমাদের কাছে কিছু আর্থিক সহায়তা চান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে তাকে ৫,০০০ টাকা এবং পরবর্তীতে কয়েক ধাপে ওষুধ খরচ বাবদ কিছু টাকা দেওয়া হয়। পরবর্তীতে তার যে কোনো সমস্যায় আমরা বলেছি যে তার ট্রিটমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও কথা হয়েছে, উনি তার পাশে আছেন। সরকারি সহায়তায় পুরো চিকিৎসা শেষে সুস্থ জীবন ফিরে পাবে বাচ্চু, এমনটাই আশা তার স্বজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভিসা জটিলতা আর ডলারের দাম বাড়ায় ঠিকভাবে এলসি করতে পারছে না ব্যবসায়ীরা। এতে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আয় কমেছে। ফলে সরকারের রাজস্ব কমার পাশাপাশি জৌল সারাচ্ছে বন্দরটি। অনুমোদিত পণ্য সঠিকভাবে আমদানি রপ্তানি করতে না পারায় আগ্রহ হারিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। দীর্ঘ ৩৩ বছর বন্ধ থাকার পর ১৯৯৮ সালে কার্যক্রম শুরু হয় এই নাকুগাঁও স্থলবন্দরের, এবং পরবর্তীতে বিভিন্ন চড়াই উতরাই পাড়ি দিয়ে এই নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম চললেও পরবর্তীতে ২০০২ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। সম্ভাবনাময় এই বন্দরটিকে ২০১৫ সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ১৩.৫ একর জমির ওপর প্রায় ১৬.৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় ওয়্যার হাউস, কাস্টমস ভবন সহ অভ্যন্তরীণ উন্নয়ন কাজ। যোগাযোগ সহজ করতে ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৯ কিলোমিটার প্রশস্ত পাকা সড়ক। আমদানির অনুমতি দেওয়া হয় পাথর ও কয়লা সহ প্রচলিত এবং অপ্রচলিত ২১টি পণ্যের। তবে দীর্ঘ ১০ বছরে বন্দরে অবকাঠামোগত উন্নয়ন হলেও পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুবিধা পাচ্ছেন না এখানকার আমদানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন শুধু পাথর সরবরাহে আটকে থাকলে অচল হয়ে পড়বে নাকুগাঁও স্থলবন্দর।
বন্দরের ওপারেই মেঘালয় রাজ্য থেকে শুটকি মাছ, খৈল, সুপারি ও পশুখাদ্য আমদানির অনুমোদন থাকলেও দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষের উদাসীনতায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এসব অভিযোগের কারণ জানার চেষ্টা করেছি আমরা। সমসাময়িক নানা বিষয় নিয়ে চ্যানেল 24-এর মুখোমুখি নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। একটা পূর্ণাঙ্গ স্থলবন্দরের যে সকল অবকাঠামো থাকা দরকার, স্কেল বলেন, ওয়্যার হাউস বলেন, কোয়ারেন্টাইন কর্মকর্তা বলেন এবং সরকারি সকল কর্মকর্তা যা থাকা দরকার বলেন, ব্যাংক বোথ বলেন, সব কিছুই এই বন্দরে আছে। এবং কাস্টমসের প্রতিটি কর্মকর্তা আছেন, একজন সুপার আছেন, 3 জন ইন্সপেক্টর আছেন, সিপাহী আছেন। আমাদের এখানে অনেক কিছুই আমদানি করার সুযোগ আছে, কিন্তু আমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারতেছি না বিভিন্ন কারণে, এবং অনেকগুলো এখানে আনার সুযোগ নাই। যেমন এখান থেকে যদি আমরা ভুট্টা আনতে পারি, আমাদের ভুট্টার এখানে বাজার আছে ভালো। এখানে আমরা যেটা খোল, যেটা গোখাদ্য, যেটা খোল বলি, সেটা এখানে ভালো বাজার আছে। এখানে যেমন আপনারা জানেন এখানে ভালুকা, ত্রিশাল, এটা মাছের জন্য অত্যন্ত সারা দেশের মধ্যেই একটা বিখ্যাত এরিয়া হচ্ছে মাছের এরিয়া, এবং মাছের প্রচুর খাদ্য আসে। যে খাদ্যগুলো আসে সেই হিলি দিয়ে, যেটা এখান থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে, সেই মাছের খাদ্যগুলো যদি আমরা এদিক দিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে খরচটা তুলনামূলকভাবে কম হতো। তার তুলনামূলক কম হলেই বাজার মূল্য তো আস্তে আস্তে কমে যেত। আমরা যেটা বারবার বলেছি, বিভিন্ন আমাদের এখানে যে এনবিআর বিভিন্ন কর্মকর্তা যারা আছেন, যিনারা মাঝে মাঝে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আবার আলাপ আলোচনা করেন, ওনাদের সঙ্গে যদি এই বিষয়গুলো আলোচনা করতেন যে আমাদের কাছ থেকেও যে সকল জিনিস নেওয়ার মতো যোগ্য, যেমন মাছ নেওয়ার মতো যোগ্য নিচে এক সময়, মশারি নেওয়ার মতো যোগ্য নিচে, প্লাস্টিক আইটেম নেওয়ার মতো যোগ্য নিচে, হঠাৎ করেই তারা বন্ধ করে দেয়। আমাদের হায়ার অথরিটিরা যখন ভারতের সঙ্গে আলোচনা করেন, তখন সেই আলোচনায় যদি এই কথাগুলো উঠে আসে যে শুধু আপনারা যা দিচ্ছেন আমরা শুধু নিচ্ছি, কিন্তু আমরা যা দিতে চাই আপনারা নেবেন না কেন, অন্য বর্ডার দিয়ে তো যাচ্ছে, আমার বর্ডার দিয়ে যাবে না কেন? কাজে আমরা মনে করি এখানে যে কাস্টমস যে কর্তৃপক্ষ আছে, বিশেষ করে কাস্টমস কর্তৃপক্ষ আছে, তারা যদি উদ্যোগ নেয় যে এই সকল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি করতে পারবো এবং সকল প্রকার পণ্য আমরা রপ্তানি করতে পারবো, তাহলে সরকারের আর কাস্টমসের আয় হবে, সরকারের আয় হবে। তেমনি সেই কাস্টমস আয় হওয়া মানেই এই স্থলবন্দরের আয় হওয়া, আর কাস্টমস আর স্থলবন্দর আয় হওয়া মানে আমাদের ব্যবসার সম্প্রসারণ। কেন ফেরানো যাচ্ছে না ব্যবসায়ীদের? কাস্টমস কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে কি করেছে সমিতি, সে প্রশ্নও ছিল আমাদের। এটা বারবার আপনার কাস্টমসের জয়েন্ট কমিশনার এসেছেন, আমরা বলেছি, কাস্টমসের এনবিআর চেয়ারম্যান সাহেব এসেছেন, বলেছি যে কাস্টমসে এসি কাস্টমস যারা এসেছেন, আমরা তাদের বারবার বলেছি যে আপনারা এই জিনিসগুলো, যেহেতু এগুলো সরকারি বিষয়, সরকারিভাবেই সিদ্ধান্ত হতে, আপনারা আপনাদের কথায় একটু আপনারা ইনিশিয়েটিভ নেন। কিন্তু দুঃখের সাথেই বলতে হয়, আমাদের আলোচনাটাও আমাদের মধ্যে মনে হয় আমরা যারা এখানে আলোচনা করি, সেই আলোচনা বোধহয় আমাদের এই বিল্ডিং পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এটা বোধ হায়ার অথরিটিরা বোধ হয় হায়ার অথরিটির কাছে এটা স্থাপন করে না। যে উপস্থান করতেও আমি বিশ্বাস করি নাকুগাঁও স্থলবন্দর যে সুন্দর জায়গা, এখানে একটা নদীপথ আছে, এখান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো, এখানে যোগাযোগ যেদিকেই যান না কেন আপনি লক্ষ্য করে দেখবেন, যেদিকেই যাবেন যোগাযোগ ব্যবস্থা ভালো, হালুয়াঘাট থেকে যাবেন যোগাযোগ ব্যবস্থা, ঝিনাইঘাটের দিকে যাবেন যোগাযোগ ব্যবস্থা ভালো, নকলাতে ময়মনসিংহ চলে যাবেন যোগাযোগ ব্যবস্থা ভালো। এবং শুধু যোগাযোগ ব্যবস্থা ভালো না, আমি মনে করি আশেপাশে যতগুলো থানা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমাদের একেবারে ভালো। কাজে সকল কিছু বিবেচনা করেই নাকুগাঁও স্থলবন্দরটাকে যদি বেগবান করা যায় তাহলে আমরা সবই লাভবান হব। আমদানি রপ্তানিকারক সমিতির হিসেব অনুযায়ী বন্দরে একসময় প্রায় 3 শতাধিক ব্যবসায়ী নিয়মিত ব্যবসা করলেও বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 60 থেকে 70-এ। 21টি পণ্যের আমদানির অনুমোদন থাকলেও মাত্র পাথর আমদানিতে আটকে আছে নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই জৌলুস হারাচ্ছে নাকুগাঁও স্থলবন্দর। অনুমোদিত সকল বৈধ পণ্য আমদানি এবং রপ্তানি কার্যক্রম সহ ঘুরে দাঁড়াবে নাকুগাঁও স্থলবন্দর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সংগ্রাম করছে ময়মনসিংহ সীমান্ত এলাকার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কৃষকরা। তবে সারের বাড়তি দাম ও কৃষকের অতিরিক্ত মজুরিতে হিমশিম অবস্থা তাদের।
গেল বছর বন্যায় ডুবেছে হালুয়াঘাট এবং ধোবাউড়ার কৃষকের ফসলি জমি, সবজির ক্ষেত। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার বোরো আবাদে পুরোদমে চলছে সেই প্রস্তুতি। আমরা দেখেছি যে অনেক কৃষক ঋণ করে এবং অনেকের কাছ থেকে ধার করে তারা এই নতুন করে ফসল আবাদে ঝুঁকেছেন, কিন্তু সার এবং শ্রমিকের মজুরিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শ্রমিকের মজুরি তো অনেক বেড়ে গেছে। আগে আছেন আপনার 500, এখন 700-800 লোন লাগে। সার আছেন 1000, এখন 1350। এই তো এডি আর কি। আর ধান তো আমরা বিক্রি করতে পারতেছি না, ধান পাইছি না তো বিক্রি করবো, আমরা ঋণের উপরে করতেছি। কৃষি অফিস থেকে আমার কোনো কিছু দেয় না, ব্রাকেট থেকে আমার 1 কেজি বীজ সন্ধান দিয়েছে। আর আমি 1.5 একর জমি করছি, মারি গেছে গা, বন্যা নিচে গা তো শেষই। আবার মানে কষ্ট করে আবার করতেছি, খরচপাতি করে এই আর কি। এই যে কাজ করে খাই, বাচ্চাদেরকে লেখাপড়া করাই, আমরা অন্য কোনো কিছু সাহায্য পাই নাই। সম্প্রতি একটি অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা তিনি দাবি করেছেন সারা দেশে সারের কোনো সংকট নেই এবং বাড়তি দামে কোথাও বিক্রি হচ্ছে না সার। তবে মাঠ পর্যায়ে এসে কৃষকদের কাছ থেকে আমরা জেনেছি যে 300 থেকে 400 টাকা বাড়তি দামে বস্তাপ্রতি কিনতে হচ্ছে ডিএপি সহ অন্যান্য সার। এই যে সারের দাম, এই যে মনে হয় যে বস্তাতে 300 টাকা বাড়ছে, এটার কোনো তালাফেও নাই, কোনো শব্দ শুনতেছি না। আমরা তো বস্তা সার কিনতাম, কিনে রাখতাম, কিন্তু এটারে তো কিনতেছি না, যে সারের দাম মনে কমবো, কিন্তু কমতেছে না সারের দাম। ধানের জমি ধান পাইছি না, মনে করুন ঋণ করিয়া মনে করেন যে কৃষি করছি, এবার আবার এই যে 2 কাঠা জমিন বেচা মনে করেন আবার এই যে নামছি আর কি। গেছে ফসল যে লাগাইছি এটা তো মার গেছে গা, মার গেলে কিছু গরু বাছুর বেচছি, আর এমনি কিছু টাইনা টুইনা আর কি ইত্যাদি ফসলটা চালাইতেছি। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। কৃষি এবং কৃষককে বাঁচাতে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে সারের সরবরাহ যেন ঠিক থাকে, তার জন্য সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তারা আরও অনেক বেশি আন্তরিক হবেন এবং বাড়তি দামে কেউ যেন কোনো সার বিক্রি করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করবেন তারা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। নেত্রকোনায় জনপ্রিয় হয়ে উঠেছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। সময়, শ্রম ও খরচ কম লাগায় এ পদ্ধতিতে ধান চাষে খুশি কৃষকরা। আর কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও যান্ত্রিক সুবিধা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ক্রেতেই তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। হাওর বেষ্টিত কৃষি নির্ভর জেলা নেত্রকোনায় সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ করছেন কৃষকরা। সময়, শ্রম ও খরচ কম লাগায় এই পদ্ধতিতে খুশি তারা। রাইস ট্রান্সপ্লান্টার লাগানোর ফলে আমাদের সময় বাঁচতেছে, অর্থ বাঁচতেছে, আমরা একসাথে মানে অনেক জমি লাগাইতে পারতেছি। আমরা লেবার খুঁজা পাওয়ারও একটা বিষয় আছে, লেবারও দরকার পড়ে না, আমরা মেশিন দিয়ে লাগাই ফেলতেছি। আমরা যে সনাতন পদ্ধতিতে যে রোপণ করি 6000 থেকে 7000 টাকা একর প্রতি আমাদের খরচ হয়, লেবার খরচ। সেক্ষেত্রে আমাদের এখানে মেশিন খরচ আসতেছে একর প্রতি 3000 টাকা। সেক্ষেত্রে আমাদের 50%-এর উপরে খরচ আমাদের কমে যাচ্ছে। কৃষি বিভাগ জানায় সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান আবাদে কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সুবিধা। কৃষিক্ষেত্রে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদেরকে মাঠে যে যন্ত্রগুলি কৃষিক্ষেত্রে ইউজ করা যায় সেগুলি আমরা হাতে কলমে ব্যবহার করে তাদেরকে দেখাচ্ছি, তারা যাতে এই যন্ত্রগুলি পরবর্তীতে ব্যবহারের জন্য আগ্রহী হন। সেই হিসেবে যাতে আমাদের কৃষিক্ষেত্রে যে এখন লেবারের যে সংকট আছে, পাশাপাশি যে উৎপাদন খরচ আছে, সেই উৎপাদন খরচগুলি যাতে কমানো যায়, এটার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা যদি এই সিস্টেমে যদি আমরা ফসলগুলি রোপণ করি তাহলে আমাদের 1 একর জমিতে একেবারে প্রকৃতপক্ষে 5 থেকে 6000 টাকার মতো আমাদের সাশ্রয় হয়। এবং আমরা কম্বাইন হারভেস্টার মেশিন দ্বারা যদি 1 একর জমির ধান কাটি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 10,000 টাকার মতো আমাদের সাশ্রয় হয়। কৃষিতে যান্ত্রিকরণের মাধ্যমে এগিয়ে যাবে চাষিরা, এমনটাই মনে করেন জেলা প্রশাসক।
যান্ত্রিকীকরণের ফলে কৃষির যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা নেত্রকোনা জেলার সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আমরা চাই নেত্রকোনা জেলাতে, এমনিও বোরো ধান কিন্তু নেত্রকোনা জেলাতে উৎপাদন সবচেয়ে বেশি, অতএব এই উৎপাদিত বিশেষ করে নেত্রকোনা জেলার উৎপাদন যেন আমরা সারা বাংলাদেশের একটি উন্নয়নের ভূমিকা রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির এমন ব্যবহার কৃষক ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেরপুর সীমান্তে উৎপাদিত বাসক পাতা এখন যাচ্ছে দেশের বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। এতে সুফল পাচ্ছেন স্থানীয় বন বিভাগ ও বাগানের উপকারভোগীরা। আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। দেখে মনে হতে পারে পাহাড়ের টিলায় সবুজে চাদর। এটি মূলত শেরপুর সীমান্তের বালিজুড়ি, রাংটিয়া ও মধুচিলা রেঞ্জে রোপিত ঔষধি গাছ বাসকের বাগান। এ চিত্র বছর দেড়েক আগের। 3 বছরের বেশি সময় পর এই পরিপক্ক বাসক পাতা না তোলা নিয়ে অভিযোগের অবসান হয়েছে সম্প্রতি। সুফল প্রকল্পের আওতায় শেরপুরের গারো পাহাড় জুড়ে তৈরি করা বাসকের বাগান নিলাম সম্পন্ন করেছে বন বিভাগ। ৬,৫৮০ একরের সুফল বাগানের 10টি প্লটে পাতা সংগ্রহ ও প্রক্রিয়াজাত শুরু হয়েছে। এ কাজে কর্মসংস্থান হয়েছে 3 শতাধিক মানুষের। বাগানের অংশগ্রহণকারীরা বলছেন, দীর্ঘ সময় পর হলেও এই বাসক পাতা সংগ্রহের ফলে লভ্যাংশ পাবে স্থানীয় উপকারভোগীরা। এই বাসক পাতা কাজ মনে হয় আগামীতে যদি বেশি হয় তে মানে কাজ আর বহু লাগবে। এখন লেবার যদি 10টা লাগে, আগামীতে 20টা লাগবে। এইভাবে গরিব মানুষ আমরা খুব ভালোভাবে চলবো। বহুত জায়গার জঙ্গল আছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করে যদি বাসক চাষ আবার নতুন করে অবস্থা করে এই জায়গাটুক, আমাদের এলাকা গরিব গরিব মানুষ অনেকের উপকার হবো, অনেকেরই কাজ থাকবো, সারা বছর কাজ করে চলতে পারবো। এছাড়া আমাদের যা সফলের যারা অংশীদার আছে, হেগরও কিছু লাভবান হবো। আগে মনে করেন বেকার ছিলাম, এখন পাশাপাশি কাজ করে পরিবারের সংসার চালাইতেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাসকের বাগান কিনে লাভের স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরাও। পাতা সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে বিভিন্ন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানে। লেবারদেরকে শিখিয়ে দিই কীভাবে এটা সংগ্রহ করা লাগে। ওটা সংগ্রহ করার পরে এই ফিল্ডে নিয়ে আসি। ফিল্ডে নিয়ে আসার পরে এটাকে বেশ কয়েকদিন ধরে শুকানো লাগে। শুকানোর পরে এটা এরকম বাছাই করতে হয়, ডাল বাল যাতে না থাকে এগুলো বাছাই করা হয়। বাছাই করার পরে সুন্দর করে ময়লা টয়লা পরিষ্কার করে বস্তাতে প্যাকিং করি। প্যাকিং করার পরে এটা আমি ফ্যাক্টরিতে পাঠিয়ে দিই। এখানে কাজ করতেছে 50 জন লোক। বন বিভাগ বলছে, বাসক বাগান বিক্রির মাধ্যমে রাজস্ব পাচ্ছে সরকার, আর লভ্যাংশ পাচ্ছে উপকারভোগীরা। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা ও ভেষজ চিকিৎসায় সমৃদ্ধ হচ্ছে শেরপুর জেলা। এই বাগানগুলি এখন ম্যাচিউর হওয়াতে আমরা ইতিপূর্বে এই টেন্ডারের মাধ্যমে বিক্রয় করেছি এবং এগুলি রাজস্ব আদায় হচ্ছে এবং এই বাগানগুলি সুন্দর এবং মোটামুটি ভালো বাগান, যার জন্য সরকারে একদিকে লাভবান, আরেক দিক দিয়ে সাধারণ জনগণ লাভবান হবে। সুফল প্রকল্পের নামে টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের আওতায় শেরপুরে 2019-20, 2020-21 ও 2021-22 অর্থ বছরে দেশীয় বৃক্ষ, ফল, ঔষধি সহ 60 প্রজাতির প্রায় 50 লাখ গাছ রোপণ করা হয়। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।